তুমি প্রথমেই এতটা না এগোলে পারতে। আমি এ ব্যাপারে তোমার কোনো সাজেশন চাই না। কিছু কিছু ব্যাপারে আমি চিরকালই নিজে সিদ্ধান্ত নিয়ে থাকি, এটাও তেমনি একটা ব্যাপার। আর এতগুলো বছরে তুমি নিশ্চয়ই জেনে গেছো যে আমি কোনটা নিজে সিদ্ধান্ত নিই আর কোনটা তোমার উপরে ছাড়ি। এই যে হসপিটাল হলো, হ্যাঁ আজ তোমার খুব পরিশ্রম হয়েছে তাই না মা? হ্যাঁ, খুব খাটতে হয়েছে। ওকে কিছু খেতে দাও। হসপিটালে কত কঠিন লড়াই করে এলো বলো তো। বাবা কি জানতে পেরেছে আজ আমি হসপিটালে যাইনি? বাবা কি জানতে পেরেছে আমি আজ অত্রির সঙ্গে ছিলাম এতক্ষণ? বাবা যাই জানুক, আমি হার স্বীকার করব না। আর কি করবে আমার? আর তো মাত্র একটা দিন। খুব পরিশ্রম গেছে তোমার তাই না মিমি? না সে কি, হসপিটালে ডিউটি করে এলে আর পরিশ্রম জানি তোমার? হসপিটালের নাম করে কোথায় গিয়েছিলে? আনসার মি, আনসার মি, কোথায় গিয়েছিলে? বাপি, এর ফল তোমাকে কড়াই গন্ডায় মেটাতে হবে মিমি। কাজটা যে তুমি ঠিক করনি তা কি বুঝতে পারছো নাকি এখনো বুঝতে পারছো না? মা মা আমি আমি তোমাকে অনেকবার সাবধান করেছিলাম মিমি, কিন্তু তুমি আমার কথা শোনোনি। এখন তো আর মা বলে ডেকে কোনো লাভ নেই, আমার কিচ্ছু করার নেই। যাও যাও, ভেতরে যাও। আশা করি কাল থেকে আর কোনো অজুহাতে বাড়ির বাইরে বেরোনোর প্রয়োজন হবে না। আচ্ছা, অভিষেকের মা বাবা সবাই ফোন করছিল, তোমার মোবাইল কি সুইচ অফ ছিল? হ্যাঁ, ওরা অর্নামেন্টস কিনতে যাবে বলে তোমাকে ফোন করছিল। যা, কাল ওরা তোমাকে নিয়ে অর্নামেন্টস কিনতে যাবেন, ওরা তোমাকে এখানেই নিতে আসবে। ইম্পসিবল, আমি কারোর সঙ্গে অর্নামেন্টস কিনতে যাব না। এক চর কষাবো তোমায়। পারবে না মানে? পারবে না মানে কি? সবাই লোফার ছেলেটার জন্য না? শোনো, যা বলছি শুনবে। কাল তুমি মিস্টার আর মিসেস কাপুরের সঙ্গে বেরোবে, এটা আমার নির্দেশ। তোমার জন্য আমি অনেক ফেস লস করেছি, তোমার জন্য আর কোনো ফেস লস আমি মেনে নেব না। যাও যাও। আই এম রিয়েলি সরি বৌদি ভাই, কাল আমার জন্য তোমাকে এতগুলো লোকের অপমান সহ্য করতে হলো, এবং দাদা ভাইও তোমাকে কতগুলো খারাপ কথা বললো। আচ্ছা অত্রি, তুমি কি এই কথাগুলো বলবে বলে এই ঘরে এলে? কাল তোমার জীবনের একটা কত বড় কাজ, আর বড় কাজ কি বলছি, কাজ তোমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। আমি জানি বৌদি ভাই, আজ তোমার জন্যই মিমিকে আমি আমার জীবনে ফিরে পেয়েছি। আজ তোমার জন্যই সমস্তটা সম্ভব হয়েছে বৌদি ভাই। আমি যদি কাল সকলের সামনে সত্যি কথাটা বলতাম, তাহলে হয়তো আমার বাড়ির লোক মিমির বাবাকে বলে বিয়েটা ঠিক আটকে দিত। জানো তো, আমার কাল খুব ইচ্ছে করছিল চেঁচিয়ে চেঁচিয়ে সবার সামনে বলা যে বৌদি ভাই আমার জন্য এই রিস্কটা নিয়েছে, আমার জীবনটাকে ছন্দে বেঁধে দেওয়ার জন্য এই রিস্কটা নিয়েছে। বৌদি ভাই বুঝতে পেরেছে যে আমি মিমিকে ছাড়া ভালো থাকবো না। অত্রি, এখন আমার গুণগান গাইতে হবে না। আমি জানি তুমি কেন কালকে সবার সামনে কথাটা বলতে পারোনি। তোমাকে এখন এই কথাটা আমাকে আলাদা করে বলতে হবে? আবার দুজনে কি ফিসফিস করে কথা বলছে? না না না, কিছু একটা ব্যাপারে জড়িয়ে আছে ওরা, যেটা কারোর কাছে শেয়ার করতে চাইছে না। কি ব্যাপার? সে যে ব্যাপারই হোক, সমুদ্রের মনে ওর সম্পর্কে হিংসের বীজটা ঢুকিয়ে দিতে পেরেছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় শান্তি। দেখা যাক এবার কি হয়। বৌদি ভাই,
আমার মায়ের ব্যবহারের জন্য আই এম সরি। তুমি কেন তোমার মায়ের দায় একা নিতে যাচ্ছ? তোমার মা তো শুধু তোমার মা নয়, আমার পিসিমণিও বটে। তুমি বলেই এত কিছুর পর সমস্তটা মেনে নিতে পারছো বৌদি ভাই। তোমাকে তোমাকে হাজারবার প্রণাম। হ্যাঁ, এই 1000 বার প্রণামটা কিন্তু আমি নেব। বউ আসুক আগে, তারপর। যাকে বাদ দাও, কালকের প্ল্যানটা কি? কাল কি বলে বেরোবো বৌদি ভাই? যে কোনো কিছু বলি না কেন, কালকে কেউ আর আমাদের কথা বিশ্বাস করবে না। জানো তো অত্রি, আমি সত্যি সত্যি তোমার দাদা ভাইকে সব কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমার একটা কথা শুনতে চাইল না। কি করবো বলো? তাই বাধ্য হয়ে আমাকে একাই। কোথায় কি হবে বৌদি ভাই? হ্যাঁ, তোমাকে বলা হয়নি, আমি না ওই ডাক্তারবাবুকে সব কিছু বলে রেখেছি এবং উনি সানন্দে রাজিও হয়েছেন। যা হবার ওনার বাড়িতেই হবে। কি হলো? আরে ওই দেখো, তুমি তো এখনো বাচ্চা ছেলেদের মতন কি কাঁদবে? আজ বাদে কাল না তোমার বিয়ে। একদিন একদিন দেখো দাদা ভাই তোমাকে ঠিক বুঝতে পারবে। তোমার মতো একজন দেবীকে। অত্রি, কি বলছো বলো তো এসব তুমি? কাল থেকে কি দেবী দেবী কি আরম্ভ করেছো বলো তো? আমি বাবা ওই মানুষই থাকতে চাই, দেবী টেবি হতে চাই না, আর পারবও না। আমি বলছি দেখো দাদা ভাইকে একদিন তোমায় ঠিক বুঝতে হবে। কালকের কথা বলো অত্রি। আমি জানি তোমার দাদা ভাইয়ের ওপর রাগ করাটা খুব স্বাভাবিক। যে যা করছে করুক, কিন্তু দাদা ভাইও যদি সকলের সাথে ভিড়ে তোমাকে অপমান করে, সেটা মেনে নেওয়া যায় না। তোমায় একদিন বলেছিলাম না, এই যে কপালের লেখা, বদলানো যায় না। তোমরা খুব ভালো থাকবে দেখো অত্রি। আরাত্রিকাকে আমার খুব ভালো লেগেছে, খুব ভালো মেয়েও। আমি শুধু ভাবছি বৌদি ভাই এর পরের ঝড়টার কথা। আমরা যখন এ বাড়িতে ঢুকবো, মানে আমি যখন ওকে নিয়ে এ বাড়িতে ঢুকবো, তখন আমি শিওর যে বড় মামা অ্যাকসেপ্ট করবে না। বড় মামা আমাদেরকে এ বাড়িতে থাকতে দেবে না। হাজার হোক আমি তো এ বাড়ির ছেলে নই। আমার তো এ বাড়িতে থাকার কোনো অধিকার নেই। কে বলেছে তোমাকে তোমার অধিকার নেই? কিন্তু আমি আছি তো এই বাড়িতে। আমি দেখি আমি থাকতে কে তোমার এই বাড়িতে থাকতে না দেয়। আর শুধু আমি কেন, মামুনি আছে না অত্রি? মামুনি তো তোমাকে ছোটবেলা থেকে সন্তানের মতন বড় করেছে, তারপরেও তুমি বলছো এই বাড়িতে তোমার অধিকার নেই। সত্যি কথা বলতে গেলে, আজ যদি আমার একটা নিজের বাড়ি থাকতো, আজ যদি আমার বাবা আর মা একসাথে থাকতো, তাহলে হয়তো মিমির বাবা আমার ক্ষতি করতে চাইতেন না। আমার মা আমার বাবার সাথে থাকে না বলেই তো আমাকে এই মামার বাড়িতে থাকতে হয়। তাই জন্য হয়তো উনি আমাকে পছন্দ করেন না। না হলে হয়তো উনি আমাকে মেনে নিতেন, উনি আমাদের সম্পর্কটা মেনে নিতেন। অত্রি, আমার মনে হয় এটাও সবচেয়ে বড় কারণ নয়। ওনার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো স্টেটাসটা। অন্তত আমি কথা বলে ওনার সাথে যা বুঝেছি। যাক অত্রি, এখন তো পেছন দিকে ফিরে তাকাবার কোনো সময় নেই। এখন যেটা সামনে আসছে সেইটার কথা আমাদের ভাবতে হবে। অত্রি, একটা কথা মনে রেখো, আরাত্রিকা কিন্তু শুধু তোমার কথা ভেবে তোমার জন্য এত বড় একটা রিস্ক নেবে, কালকে বাড়ি থেকেও বেরিয়ে আসবে। আমার তো ভেবেই ভয় লাগছে যে কনসিকুয়েন্সেস কি হতে পারে। যাই ঘটুক না কেন, একবার তোমাদের বিয়েটা হয়ে গেলে তোমরা দুজন তো হাজবেন্ড ওয়াইফ। এর মধ্যে আরাত্রিকার বাবার কিচ্ছু করার থাকবে না, কোনো অধিকারই থাকবে না।